দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতে দেখে নেব হেডলাইন্স। আজ রাতেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা বাদ পড়লে আবেদন করা যাবে অফলাইনেও। ভোটারকে দিতে হবে রসিদ। কোন প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়াদের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক করবে 3 সদস্যের কমিটির নির্দেশ সুপ্রিম কোর্টের। 20 লক্ষেরও বেশি নাম বাদ, ম্যাপিং এর সঙ্গে কেন অসঙ্গতি জানতে চাইলেন বিচারপতি জয়মাল্য বাগচি। নাম বাদ পড়লো কেন, তথ্য দিতে হবে ভোটারকে। কলকাতার বাইরেও নথি নেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। নন্দলাল বসুর নাতির নাম বাদ, ডিলিট হলো সুপ্রবুদ্ধ সেনের স্ত্রীর নামও। ট্রাইব্যুনালে আবেদনের নির্দেশ। 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি, দ্রুত ব্যবস্থা নিতে হবে বলল সুপ্রিম কোর্ট। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে মহিলাদের শরীর, গায়ে হাত দিলে ভোটটা দেবেন, ব্যবস্থা হবে পরে, হুঁশিয়ারি মমতার। এজেন্টদের বাইরে রাখার পরিকল্পনা নির্বাচন কমিশনের। কালনায় ভোট প্রচারে বললেন মমতা। আসছে বিস্তারিত খবরে। বিচারাধীন থাকলেও যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনের সঙ্গে অফলাইনেও আবেদন করতে পারবেন, নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। নির্দেশে তিনি বলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়াদের নাম সংযোজন করা যায় তা ঠিক করবে ট্রাইব্যুনাল। 3 সদস্যের কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তবে আইনজীবীরা বলেছেন, প্রায় 24 লক্ষের নাম বাদ পড়েছে। এত নামের নিষ্পত্তি করা দ্রুত সম্ভব নয়, ফলে যারা ম্যাপিংয়ে ছিলেন সবার নাম ভোটার তালিকায় আনা হোক। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 55% নাম সাপ্লিমেন্টারি তালিকায় এসেছে, 45% নাম বাদ পড়েছে। এ নিয়ে হাইকোর্টের তৈরি ট্রাইব্যুনাল নির্দিষ্ট রূপরেখা ঠিক করবে, কিভাবে বা কোন কোন নথির ভিত্তিতে নাম সংযোজন করা যেতে পারে যেন মানুষের ভোটাধিকার থাকে। এখনই নির্দিষ্ট রূপরেখা ঠিক করতে হবে, সেই রূপরেখা মেনে চলবে 19টা ট্রাইব্যুনাল, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সব ধরনের পরিকাঠামো ঠিক রাখতে হবে। শীর্ষ আদালত নির্দেশে জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা টিম তৈরি করবেন। সেই টিম তৈরি হবে বর্ষিয়ান বিচারপতিদের নিয়ে। এই কমিটি সিদ্ধান্ত নেবে কিভাবে প্রক্রিয়া চলবে। আজ রাতেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে। যারা অফলাইনে আবেদন করবেন তারা আপিল করলেই জেলা শাসকের দপ্তর থেকে রসিদ নিতে হবে। প্রধান বিচারপতি বলেন, বিচারকদের দেওয়া কারণ সহ সবকিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারপতিরা বাধ্যতামূলকভাবে অনুসরণ করবে একটা নির্দিষ্ট প্রক্রিয়া। 3 জন প্রাক্তন সিনিয়র বিচারপতিকে নিয়ে যে কমিটি তৈরি হবে সেই কমিটি সিদ্ধান্ত নেবে শুধুমাত্র আবেদনপত্র কলকাতাতেই জমা দিতে হবে নাকি জেলাতেও জমা দেওয়া যাবে বা অন্য কোথাও জমা দেওয়া যাবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সুপ্রিম কোর্ট এ নিয়ে 1 মাস পরেও চূড়ান্ত রায় দিতে পারে, এমনকি 2 মাসও সময় প্রয়োজন হতে পারে। তাহলে কি যাদের ম্যাপিং করা হয়েছিল তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না? 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রধান বিচারপতি বলেন, যাদের নাম বাদ পড়েছে তাদের বক্তব্য শোনা হোক। আজ কমিশনের আইনজীবী আদালতে বলেন, যারা আবেদনপত্র জমা দিচ্ছে অফলাইনে তাদের অ্যাকনোলেজমেন্ট দেওয়া হচ্ছে, যদিও এই বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছেন ভোটারদের একাংশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আধুনিক ভারতের অন্যতম চিত্রকার নন্দলাল বসুর নাতি ও তার স্ত্রীর নাম বাদ পড়েছে বিচারাধীন থাকার পর। আজ এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবীরা। প্রধান বিচারপতি বলেন, সুপ্রবুদ্ধ সেন ও তার স্ত্রী ট্রাইব্যুনালে আবেদন করবেন। 9 এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়ার নিষ্পত্তি করতে হবে। আধুনিক ভারতের অন্যতম সেরা চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেনের নাম বাদ পড়ে বিচারাধীন থাকার পরও। এমনকি তার স্ত্রী দীপা সেনেরও নাম বাদ দেওয়া হয়েছে। আজ এসআইআর মামলার শুনানিতে নন্দলাল বসুর নাতির প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতি নির্দেশ দেন, ট্রাইব্যুনালে আপিল করুন তারা। 9 এপ্রিলের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে হবে এ বিষয়ে। সম্পূর্ণ সহযোগিতা করা হবে তাদের। নন্দলাল বসু ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য। নন্দলাল বসু ভারতের সংবিধানের ক্যালিগ্রাফি করেছিলেন। সেই নামও আজও সংবিধানে ছোট করে লেখা রয়েছে। 88 বছরের সুপ্রবুদ্ধ সেন তারই নাতি। বৃদ্ধ সুপ্রবুদ্ধ সেন অভিমানে চাইছিলেন না তার নাম আর ভোটার তালিকায় উঠুক, কারণ তিনি ঘুষপেটিয়া নন। তাহলে কেন নাম বাদ গেল সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এসআইআর এর বিচারাধীনে থাকার পরও যাবতীয় সার্টিফিকেট জমা দিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি ও তার স্ত্রীর নাম ওঠেনি সাপ্লিমেন্টারিতে। 1954 সালে তিনি বিশ্বভারতী থেকে ম্যাট্রিক পাশ করেছিলেন। তার পিসেমশাই হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মালদার মোথাবাড়ির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিল এনআইএ। সেই রিপোর্টে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটরা আতঙ্কে ছিলেন। মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তদন্ত চালিয়ে যাবে এনআইএ। রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। মালদার মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্টের রিপোর্ট দিল এনআইএ। এই রিপোর্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেছেন। বন্ধ খামে এই রিপোর্ট জমা পড়ে। রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, একটু নিচে নেমে আসুন। কেন হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন ধরেননি? মুখ্য সচিব অবশ্য জানান, তিনি সেদিন দিল্লিতে গিয়েছিলেন, দুপুরে বিমানে ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যখন আপনি বিমান থেকে নেমে গিয়েছেন
তখন কেন ফোন ধরেননি? শীর্ষ আদালত জানায়, সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী রাজ্য পুলিশের বিরুদ্ধে মারাত্মকভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নানান সমস্যা থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ আর মালদায় 8 লক্ষ বিচারাধীনের নামের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্ট রিপোর্ট দিয়েছে, রাজ্য পুলিশ তদন্তের সব নথি জমা দেবে এনআইএ কর্তাদের হাতেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বুথের মধ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বুথের বাইরে থাকবেন এজেন্টরা। বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি মেয়েদের দেহ পরীক্ষা করা হবে। কেউ গায়ে হাত দিলে ভোটটা আগে দেবেন, পরে বুঝে নেবেন। পূর্ব বর্ধমানের কালনায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। বিজেপির হয়ে কাজ করছিলেন পানিহাটির এক সেক্টর অফিসার। অতনু চক্রবর্তী নামের এই সেক্টর অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে নেমেছিলেন পানিহাটির সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তী। তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। কয়েকদিন আগে এই অতনু চক্রবর্তীর ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই ছবি পাঠানো হয় নির্বাচন কমিশনের অফিসে। পানিহাটিতে এবার বিজেপি প্রার্থী হয়েছেন আরজি করেন নির্যাতিতার মা। তার হয়ে প্রচার করছিলেন এই সেক্টর অফিসার। ছবি প্রকাশ্যে আসার পর নোটিশ পাঠানো হয় অতনু চক্রবর্তীকে। 24 ঘন্টার মধ্যে উত্তর চাওয়া হয় তার কাছে, কিন্তু তিনি স্বীকার করে নেন বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করছিলেন। এরপরেই তাকে সাসপেন্ড করা হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা, কুণাল ঘোষরা নমিনেশন জমা দেন আজ। মনোনয়নপত্র জমা দিলেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা। মিছিল করে তিনি যান মনোনয়নপত্র জমা দিতে। তিনি বলেন, বিজেপি বলেছিল এক সময় 200 পার করবে, এবার কটা আসন পাবে সবাই জানে। পার আমরা শুনেছিলাম লোকসভাতে, আমরা 200 পার শুনেছিলাম 2021-এ। ওখানে মানুষ শেষ কথা বলে, ছেড়ে দিন না শুভেন্দু বাবুকেও আমাদের অনুরোধ, আপনি মানুষ শেষ কথা বলুক, সেটা ছেড়ে দিন। কিন্তু আবারও যে এই প্রসঙ্গটাই টেনে যে 200 পার বলার পরে আপনি 77-এ গিয়ে দাঁড়িয়েছেন। এখন কি কত দাবি করছে জানি না, কিন্তু 170 স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন, তাহলে প্রপোর্শনালিটি রেশিওটা আরো কমে যাচ্ছে। মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। তিনিও বলেন, নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। টিব্রিওয়াল উনি হচ্ছেন পরিব্রাজক পরাজিত, ঘুরে ঘুরে হারেন, ঘুরে ঘুরে সন্দীপন সাহা ওকে বান্ডিল করে দেবে। ওকে বলুন, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। আগে এন্টালি সামলা, পরে ভাববি বাংলা। বড়দের ব্যাপারে ওর কথা বলা উচিত। ডিসেম্বরে পুরসভায় বদল হবে, বিধানসভায় আমরা পরিবর্তন করতে পারি। ডিসেম্বরে কলকাতা পুরসভায় পরিবর্তন হবে যদি বিধানসভায় পরিবর্তন হয়। আপনারা 5 মে আমার রিয়াকশন নেন, 4 মে রেজাল্ট বেরোনোর পর আপনি ততক্ষণে ওর রিয়াকশন নেন, যে বলছে যে এর আগের সবকটা ওর প্রেডিকশন ভুল হলো কি করে। মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভোটার তালিকায় নাম না থাকলে পাসপোর্ট দেওয়া হবে না। আবেদনকারীদের আবেদনপত্র ঝুলিয়ে রাখা হচ্ছে। কলকাতার পাসপোর্ট অফিসে যারা শুনানিতে যাচ্ছেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে আবেদন করলেও তা গ্রাহ্য হবে না। নাগরিকত্ব হারানোর আতঙ্কে রয়েছেন বাদ পড়া 24 লক্ষ ভোটার। সত্যি কি নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে মোদী সরকার? কলকাতা পাসপোর্ট অফিসে গেলে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা বিচারাধীন থাকা অবস্থায় বাদ পড়েছে তাদের পাসপোর্ট দেওয়া যাবে না, এমনকি রি-ইস্যু হবে না। পাসপোর্ট অফিসে গেলে ভোটার তালিকার নাম্বার দেখে কর্মী মিলিয়ে দেখছেন আবেদনকারী বিচারাধীন অবস্থা থেকে বাদ পড়েছেন কিনা। বলা হচ্ছে তালিকায় নাম না থাকলে আর আবেদন গ্রাহ্য হবে না। অথচ কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এমন কোনো নির্দেশিকা জারি হয়নি। শুধুমাত্র সি কাউন্টারে গেলে এক শ্রেণীর অফিসার পাসপোর্টের আবেদন ঝুলিয়ে রাখছেন। বলা হচ্ছে, যদি নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসে তাহলেই ফের আসবেন, নতুবা নয়। এক্ষেত্রে হিন্দু মুসলিম দেখা হচ্ছে। কেবলমাত্র মুসলিমদের ক্ষেত্রে দেখা হচ্ছে ভোটার তালিকায় নাম আছে কিনা, হিন্দুদের ক্ষেত্রে কিছুই দেখা হচ্ছে না। এ নিয়ে অবশ্য মুখে কুলু পেটেছেন কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসের কর্তারা। সাধারণ মানুষ হয়রান হচ্ছেন। যারা আবেদন করেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। যদি 24 লক্ষের নাম বিচারাধীন থাকা অবস্থায় বাদ যায় তাহলে তারা নতুন করে নাম না ওঠা পর্যন্ত আর পাসপোর্ট পাবেন না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।